টার্গেট থাকে আমাদের নিজস্ব কোম্পানি বা বাংলাদেশ বা বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তাদেরকে কিছু এরিয়াতে আপডেট করার জন্য, লাইক তাদের টেকনোলজি ট্রেন্ডটাকে আপডেট করার জন্য, হ্যাঁ, যেটার মাধ্যমে তারা কিছু প্রফিট গেইন করতে পারে, টেকনোলজি প্রফিট গেইন করতে পারে, হ্যাঁ, তাদের নিউ রিসোর্স কালেকশন বা তাদের যে তার কোম্পানিতে প্রয়োজনীয় কী ধরনের রিসোর্স লাগবে সেই রিসোর্সগুলোকে আইডেন্টিফিকেশনের সুযোগ করে দিচ্ছি। পাশাপাশি আমরা যেটা ট্রাই করতেছি কোম্পানি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তাদের কি করতে হবে সেই জিনিসগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের নিজস্ব নলেজ শেয়ারিং, তারপরে নিজেদেরকে অ্যাসেসমেন্ট করে নিজেদের ফিউচার প্ল্যানগুলো করা। এছাড়া পাশাপাশি আমাদের কিছু প্রফেশনালিজমকে আরও হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সর্বোপরি আমাদের যেটা নলেজটাকে শেয়ার করছি বিভিন্ন পিপুলের সাথে, এটাই আমাদের অ্যাকচুয়ালি মেইন ওয়ার্ক ফ্রম দ্য বিগিনিং। আমরা সেটা নিয়েই আমরা আগাচ্ছি। এখানে আসলে আমাদের কিছু অ্যাক্টিভিটিস প্রকাশ করা হচ্ছে। আমরা শুধুমাত্র যে ইভেন্ট সেমিনার টাইপের ইভেন্ট করে থাকি তা না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট করে আসছি। এখানে তারই কিছু অ্যাট এ গ্লান্স কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে। সো চলে আসি আজকের শিডিউলে। আজকে অ্যাকচুয়ালি আমাদের যে শিডিউল আছে সেই অনুযায়ী আমাদের প্রথমে থাকবে লাইট টক সেশন থাকবে, যেখানে আলোচনা হবে DevOps, ASP.NET Core, পাওয়ার প্ল্যাটফর্ম, অ্যাজুর কগনিটিভ সার্ভিস, পাইথন এসকিউএল সার্ভার, অ্যাজুর ডাটাবেস সার্ভিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যেটা বলছিলাম, প্রথম 1 আওয়ার অ্যাকচুয়ালি লাইট টক সেশন থাকবে এবং তারপরে অ্যাকচুয়ালি আমাদের শুরু হবে হলো ট্রেনিং সেশন, যেখানে আজকে 2জন ট্রেনিং নেবেন। ফার্স্ট ট্রেনিং হলো ASP.NET কোর, যেটা নেবেন মেহেদি হাসান, হেড অফ সফটওয়্যার ডিপার্টমেন্ট, আশা ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেকেন্ড ট্রেনিংটা হবে 6 PM, যেটা ডেভঅপসের উপর, যেটা নেবেন মাহমুদুল ইসলাম, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, রকটেড, অস্ট্রেলিয়া। So thank you to be with us. আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এগেইন আমাদের সেশনগুলো স্টার্ট করার জন্য। হেয়ার ইজ দ্য সাম ইনফরমেশন, যেখানে আমাদেরকে পাবেন সব সময়। আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন, ফেসবুকে তো আমরা আছি, এছাড়া আপনারা আমাদের লিঙ্কডইনে এবং ইউটিউবে পাবেন। সো আমি এবার মেহেদি হাসান ভাইকে আমি রিকোয়েস্ট করব লাইভ টকের ফার্স্ট সেশনটা স্টার্ট করার জন্য। প্লিজ স্টার্ট দ্য সেশন। ইউ আর ওয়েলকাম মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আমাদের মেহেদি ভাই, আচ্ছা আমাদের 2জন মেহেদি ভাই হয়ে গেছে। জি হ্যাঁ জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এই সেশনে 2জন মেহেদি হাসান আছেন। তো আমি হচ্ছে আজকে লাইটিং টকের জন্য স্পিচটা দিব, আর আমাদের আরেকজন মেহেদি ভাই আছেন, উনি হচ্ছেন ASP.NET কোর নিয়ে আলোচনা করবেন। তো আমি আমার স্পিচ শুরু করার আগে জাস্ট আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছি, একটু আমাকে সময় দেবেন কাইন্ডলি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেহেদি হাসান। আজকে আপনাদের সামনে আমি কিছু বলবো অ্যাজিওর কগনিটিভ সার্ভিস নিয়ে। আজকে আমার অ্যাজিওর কগনিটিভ সার্ভিসের বেশ কয়েকটা সার্ভিস আছে, তার ভিতরে আমি চেষ্টা করব ফোকাস করতে স্পিচ সার্ভিসটা নিয়ে। ওকে, ফার্স্ট অফ অল আমার সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মেহেদি হাসান, আমি ইবি সলিউশনস লিমিটেড আছি অ্যাজ এ সিটিও হিসাবে। আমি 2005 সালে ক্যারিয়ার শুরু করেছি এবং অলমোস্ট 15+ ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এইটুকুই আর কি আমার সম্পর্কে বলতেছি। আচ্ছা, নেক্সট আমাদের আজকের টপিকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে, আমার টপিকটা হচ্ছে অ্যাজুর কগনিটিভ সার্ভিস। অ্যাজুর কগনিটিভ সার্ভিসটা হচ্ছে মাইক্রোসফটের একটা
এমন একটা সার্ভিস যেখানে মাইক্রোসফট তার বিভিন্ন কম্পিউটার ভিশন, ইমেজ, স্পিচ রিকগনিশন, এনএলপি, মেশিন লার্নিং সবগুলোকে একসাথে ক্লাবিং করেছে এবং সবগুলো সার্ভিসকে সে এপিআই এর মাধ্যমে এক্সপোজ করেছে এবং যেন যারা ডেভেলপার আছেন তারা যেন খুব সহজে কোনো রকম মেশিন লার্নিং বা মেশিন লার্নিং বা এই ইমেজ রিকগনিশন বা স্পিচ রিকগনিশন এগুলো সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে যেন না রেখে যেন তার অ্যাপ্লিকেশন এটাকে খুব সহজেই এমবেড করতে পারে। তো এই জন্য আসলে অ্যাজুর কগনিটিভ সার্ভিসটাকে মাইক্রোসফট এনেছে। অ্যাজুর কগনিটিভ সার্ভিসের ভিতরে কয়েকটা ভার্টিকেলস আছে। ভার্টিকেলস বলতে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর ভিতরে আছে ভিশন আছে একটা সেগমেন্ট, দেন স্পিচ, ল্যাঙ্গুয়েজ, ডিসিশন, আর একটা আছে বলতে সার্চ, সেটাকে রিসেন্ট টাইম মাইক্রোসফট অ্যাজুর কগনিটিভ সার্ভিসকে সরিয়ে ডিফারেন্ট জায়গাতে শিফট করেছে। তো ভিশনের ভিতরে আছে কম্পিউটার ভিশন, যেখানে আমরা বিভিন্ন অবজেক্ট বা ইমেজ থেকে অবজেক্ট রিকগনিশন করার জন্য কাজ করে। দেন কাস্টম ভিশনটা আছে, যে কাস্টম ভিশনে কোনো এই যে কম্পিউটার ভিশন যে ব্যাপারটা আছে সেখান থেকে সেটাই আমাদের পার্টিকুলার কাস্টমাইজ করে নিয়ে নেওয়া আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের কনটেক্সট অনুযায়ী। দেন আমাদের ফেস এপিআই আছে, ফেস এপিআই দিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, যে কোনো ধরনের ইমেজ থেকে ফেসিয়াল কতগুলো হিউম্যান রিকগনিশন করে, কতগুলো ফেস আছে, ফেসের কি অবস্থা, অ্যাংরি নাকি হ্যাপি, বিভিন্ন রকমের যে ইমোশন যেগুলো আছে সেগুলো ডিটেক্ট করা যায়। দেন ফর্ম রিকগনাইজার আছে, ফর্ম রিকগনাইজার যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের ফর্ম যেগুলো আছে, যে কোনো আমাদের রিপোর্ট বা যে কোনো ফর্ম থেকে ডেটাগুলোকে আমরা সহজে রিড করতে পারি। সো এগুলো থেকে যেটা সম্ভব সেটা হচ্ছে অটোমেশনটা খুব ইজি হয়। যেমন আমরা হয়তো বা পাসপোর্টটাকে পাসপোর্ট, আমাদের যে পাসপোর্টটা আছে সেটা পাসপোর্টের ইমেজটাকে নিয়ে আমরা সেটা ইয়ে করতে পারি, সেটা অটোমেটেড করতে পারি। বা আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেখান থেকে আমরা আমাদের আইডেন্টিটি গুলা চেক করতে পারি। এরপর আছে ভিডিও ইন্ডেক্সার। ভিডিও ইন্ডেক্সারে যেটা হয় সেটা হচ্ছে যে কোন একটা ভিডিও থেকে কে কে কথা বলতেছেন তার ইনফরমেশন গুলো জানা যায়। আচ্ছা, এরপর আছে হচ্ছে সেকেন্ড ভার্টিক্যাল যেটা, সেটা স্পিচ। স্পিচের ভেতরে আছে স্পিচ টু টেক্সট, মানে স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করা, টেক্সট টু স্পিচ। স্পিচ ট্রান্সলেশন আছে আমাদের, স্পিকার রিকগনিশন আছে, যদিও এটার প্রিভিউ মোডে আছে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সেগমেন্টের ভেতরে আছে ইমার্সিভ রিডার, যেখানে যারা বা যাদের ডিসেবলড পারসন, যাদের কোনো চ্যালেঞ্জ আছে তাদের জন্য রিডিং এর ক্ষেত্রে অ্যাসিস্ট করে। এছাড়া ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আছে, যেন আমরা কথা বলে সেটাকে বোঝার জন্য কম্পিউটার। এরপরে কিউ অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার মেকার বট সার্ভিস আছে, তো যেটা দিয়ে আমরা খুব সহজেই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের বট সার্ভিস বানাতে পারবো। টেক্সট অ্যানালাইটিক্স আছে, যার ভেতর যেটা দিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টেক্সটগুলো নিয়ে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। ট্রান্সলেটর টেক্সট আছে। আচ্ছা, এরপরে ডিসিশন মেকিং সেগমেন্টের ভেতরে আছে অ্যানোমালি ডিটেক্টর, যে কোনো কোথাও যেন অ্যানোমালি ঘটার আগে কোনো ধরনের আমরা সেটাকে যেন ডিটেক্ট করতে পারি। দেন কন্টেন্ট মডারেশন করা যেতে পারে, যে যে কোনো একটা কন্টেন্ট সেটা কি কোনো আমাদের সোসাইটির জন্য কোনো চ্যালেঞ্জ স্বরূপ কিনা, কোনো ভালগার আছে কিনা, বা কোনো পলিটিক্যাল বা কোনো যেটা আমাদের কন্টেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের কনটেক্সটের সাথে, সেই ধরনের কন্টেন্টটাকে আমরা মডারেশন করতে পারি। এছাড়া পার্সোনালাইজার আছে, পার্সোনালাইজার দিয়ে আমরা বিভিন্ন রকমের কাস্টম আমাদের যে কাস্টমার আছে তাদেরকে টার্গেট ওরিয়েন্টেড আমরা বিভিন্ন ডিসিশন দিতে পারবো। এবং ম্যাট্রিক্স অ্যাডভাইজার আছে, যেটা প্রিভিউ ইস্যু আছে। ওকে, ফাইন। আজকে আমাদের যেটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো, যদিও বা আজ আমাদের এটা হচ্ছে লাইটিং টক, সো আসলে সবকিছুই একটু খুব সংক্ষেপে যেতে হয়। তো তার ভিতরে আমি স্পিচ সার্ভিসটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। স্পিচ সার্ভিসের ভেতরে স্পিচ এবং ট্রান্সলেশন, এটা একটা বড় একটা ব্যাপার আছে। এখানে 45 ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেয়, তো আনফরচুনেটলি বাংলা আমাদের এখানে নাই। আর 6টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, যেটা হিন্দি, তামিল, তেলেগু, গুজরাটি বা মারাঠি আছে, কিন্তু আনফরচুনেটলি বাংলা নাই। হোপফুলি বাংলাও একসময় এখানে চলে আসবে।
স্পিচ সার্ভিসের ভেতরে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে স্পিচ টু টেক্সট, যেখানে আমরা হচ্ছে টেক্সটটা স্পিচটাকে ডিরেক্টলি টেক্সটে কনভার্ট করতে পারি। যেমন আমরা হয়তো এখানে মিটিং, এখানে একটা সেমিনার হচ্ছে, সো সেমিনারে যারা যে কথা বলতেছে সেগুলাকে আমরা ডিরেক্টলি স্পিচগুলোকে টেক্সটে কনভার্ট করতে পারি। এবং এটা একটা সুবিধা হচ্ছে কি, এটা একটা ট্রান্সক্রিপ্ট হয়ে থাকলো এবং যে কোনো ধরনের আমরা সার্চিং ফ্যাসিলিটি বের করতে পারি। প্লাস আমরা কিন্তু এখান থেকে যে ইমোশনাল ফ্যাক্টর গুলা বের করতে পারি। তারপরে টেক্সট টু স্পিচ আছে। টেক্সট টু স্পিচ থেকে আমরা কিন্তু খুব সহজে যে কোনো টেক্সটটাকে একটা ন্যাচারাল ন্যাচারাল যে সাউন্ডিং যেটা সেখানে কনভার্ট করতে পারি। আই মিন টেক্সট থেকে কথা বলবে। তো বট সার্ভিসের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পিচ ট্রান্সলেশন আছে, যে আমাদের যেখানে মাল্টিপুল মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট যেখানে আছে, যেখানে হয়তো এক একজন এক একটা ভাষায় কথাবার্তা বলেন, ওখানে কিন্তু স্পিচ ট্রান্সলেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং রিয়েল টাইম এটা হয়। আর স্পিকার রিকগনিশন হচ্ছে যে যখন কোথাও অনেকজন কথা বলতেছেন, তো তার ভিতরে কে কথা বলতেছেন সেটা আইডেন্টিফাই করা, এবং আসলে স্পিকার দিয়ে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট করতে পারি। ওকে, ফাইন। ফার্স্ট অফ অল স্পিচ টু টেক্সট। স্পিচ টু টেক্সট যেটা করে সেটা হচ্ছে কোনো একটা মিটিং এর ইফিসিয়েন্সি ইমপ্রুভ করে। ইফিসিয়েন্সি ইমপ্রুভ করে ইন দিস সেন্স যে ওই মিটিংটাকে আমরা যে কোনো মিটিংটাকে আমরা কিন্তু ডিরেক্টলি টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে পারি, স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করতে পারি। এটা করতে গেলে আমাদের যদি এপিআই কল করতে হয়, কিন্তু আমাদের মাইক্রোসফটের যে আমাদের সেফ গার্ড হিসেবে ইউজ করতেছে, যেমন ডেটাটাকে সে সেভ করে না বা কারোর সাথে শেয়ারও করে না। আমরা বিভিন্ন রকমের মিটিং এর যে টুল গুলো আছে, যেমন মাইক্রোসফট টিমস, স্কাইপ বা অন্যান্য যে মিটিং টুল গুলো আছে থার্ড পার্টি, সেগুলোর সাথে কিন্তু সহজে আমরা স্পেসিফিক টেক্সটে ইন্টিগ্রেট করতে পারি। এটার সাথে এসডিকে অ্যাভেলেবল আছে, সো আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন চাইলে রেস্ট এপিআই দিয়ে কল করতে পারি। দেন হচ্ছে টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচের দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল সাউন্ডিং সিনথেসিস হয়, যে কোনো টেক্সটটাকে খুব স্মুথলি সে পড়তে পারে। আমরা এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এবং আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। আর সাউন্ড গুলো খুব শ্রুতি মধুর। স্পিচ ট্রান্সলেশন আছে, যেটা বলতেছেন যখন মাল্টিলিঙ্গুয়াল কমিউনিকেশনটাকে এটা খুব ইজি করে। হয়তো আমাদের সাথে একটা জাপানিজ পিপল এখানে জয়েন করতে পারেন, তো আমরা তো মোস্ট অফ হচ্ছে আমরা কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজ বুঝছি না। আবার জাপানিরাও, আমরা তো ইংলিশ বুঝছি কিন্তু জাপানিদের কিন্তু ইংলিশটা অনেকে একটু কম প্র্যাকটিস করেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্পিচ ট্রান্সলেশনটা খুব ইম্পর্টেন্ট। বা যে কোনো বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, এরকম ভাবে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভিস হয়ে কাজ করে। স্পিকার রিকগনিশন যেটা বলছিলাম, যে কোন একটা বেসড অন অডিও আমরা একটা স্পিকারকে আইডেন্টিফাই করতে পারি যে কোনো এনভায়রনমেন্ট থেকে। এটা রিয়েল টাইমে আইডেন্টিফাই করা যায় এবং এটা আসলে প্রত্যেকটার জন্য আসলে এসডিকে আছে, যেন আমরা সার্ভিসগুলোকে অ্যাপ্লিকেশন থেকে কল করতে পারি। ওয়েল, এই স্পিচ মডেলগুলোকে কিন্তু আমরা খুব সহজে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাডাপ্ট করতে পারি এবং চাইলে আমরা কিন্তু আমাদের মতো করে হচ্ছে ট্রেন আপ করে নিতে পারি। আমরা যে কোনো আমাদের ট্রেনিং ডেটা সেট আপলোড করতে পারি, তারপর সেটাকে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাডাপ্ট করতে পারি, আই মিন ইন্টিগ্রেট করতে পারি। তারপর আমরা এটা পারফরমেন্স এইভাবে করতে পারি এবং নতুনভাবে ডিপ্লয় করতে পারি। এবং এটা আমরা যে কোনো মেশিন লার্নিং সার্ভিসের মতো এটা একটা সাইকেল, যেখানে হচ্ছে আপনার কন্টিনিউসলি ইমপ্রুভিং এর জন্য নতুন নতুন ভাবে মডেলটাকে ট্রেন আপ করতে হয়। তো একটা ভালো ব্যাপার হচ্ছে কি, যে স্পিচ সার্ভিস গুলো কিন্তু আমরা আমাদের কোনো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ওয়ার্ডস বা ফ্রেজেসকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এভাবে ট্রেন আপ করতে পারি। তারপর আমরা যে কোনো এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমরা সাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে পারি। হয়তো কোনো কোথাও একটা নয়েজি এনভায়রনমেন্টের জন্য আমরা হয়তো সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, বা ওভাবেই আমরা আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টটা করে নিতে পারি। এবং ডিপ্লয়মেন্টটাও কিন্তু খুব ইজি। আমরা যে কোনো ডিভাইসে আমরা জাস্ট হচ্ছে এটার এন্ড পয়েন্টটাকে কল করে বা যেগুলো এপিআই আছে সেগুলোকে কল করে কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারি। তো এনিওয়ে, আজকে আমার আসলে এই পর্যন্ত বলার আছে।
আমি কোনো যেহেতু এটা লাইটিং টক, সেজন্য আমি আর কোনো ডেমো এখানে রাখি নাই। তো আপনাদের যদি থ্যাংক ইউ আপনার আমার সাথে থাকার জন্য। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। কোনো কোশ্চেন আছে কি? না হলে আমার সেশন আমি ট্রান্সফার করতে যাচ্ছি আমাদের মডারেটর আজাদ মেহেদি ভাই। ভাই, জি মেহেদি ভাই, আজকে যে সেশনটা হলো, নেক্সট যে মান্থে আমরা কি এটার একটা সিকোয়েন্স পাবো, যে মানে আজকে যতটুকু শিখলাম আমরা তার পরবর্তী অংশ এভাবে জি কি সিকোয়েন্স করার প্ল্যান হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে আগাচ্ছি। আমি লাস্টে অ্যাজ এ কগনিটিভ সার্ভিসের ফেসটা নিয়ে আমি ডিটেলসটা বলেছিলাম। আজকে আমি স্পিচটা নিয়ে বলেছি। নেক্সটে হচ্ছে নেক্সট আর একটু কাভার করার ইচ্ছা আছে, এবং ফাইনালি আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে একটা বড় একটা সেশন না, একটা লং সেশন না, 45 মিনিটস টু 1 আওয়ারের, এবং যেখানে আমি এই সেশনগুলোতে লাইটিং টক সেশনগুলোতে কোনো ডেমো আনতেছি না। তো আমার ইচ্ছা আছে ওখানে একটা ডেমো এনে টোটাল জিনিসটাকে একসাথে বলা। থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম, থ্যাংক ইউ। আমি এখানে শেষ করতেছি। ভেরি মাচ। জি, আমি রিফাত জাহান আজাদ। তো আমি ব্রেন স্টেশনে আছি, তো অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। তো বেসিক্যালি আজকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছিলাম যে এআই ব্যবহার করে আমরা কিভাবে ওয়েব স্ক্র্যাপিংটাকে অটোমেট করতে পারি, আর একটু কিভাবে জেনারেট করতে পারি প্রসেসটাকে। এটাই করা, আমরা জানি যে ওয়েব স্ক্র্যাপিং প্রসেসটা খুবই কাম্বারসাম হয় এবং সাইট স্পেসিফিক স্ট্রাকচার খুব ওয়েল ডিফাইন করে দিতে হয়। যদি কোনো কারণে ওই স্ট্রাকচারে সামান্য চেঞ্জ আসে সাধারণত স্ক্র্যাপিংটা প্রপারলি কাজ করে না। তো এই জিনিসটাকেই আমরা জেনারেট করার একটু ট্রাই করেছি। তো আমাদের যেটা টার্গেট ছিল যে পাবমেড এবং ট্রাস্ট জার্নাল, এই ধরনের সাইটগুলো যেগুলোতে আসলে রিসার্চ পেপারগুলো পাবলিশ করা হয় টাইম টু টাইম, তো এইগুলো থেকে ডাটাগুলো বেসিক্যালি গ্র্যাব করে নিয়ে আসা। তো বেসিক্যালি আমাদের ফোকাস এরিয়া ছিল যে টাইটেলটা নেওয়া, অথর গুলা ম্যাপ করা এবং অ্যাবস্ট্রাক্ট গুলো নিয়ে আসা, আর কবে পাবলিশ করা হয়েছে সেই ডেটটা নিয়ে আসা। বেসিক্যালি এতটুকু আমরা আনতে চাচ্ছিলাম, বাট এই প্রসেসটাকে আমরা জেনারেট করতে চাচ্ছিলাম। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে পাবমেড, ট্রাস্ট জার্নাল অথবা 2 দিন পরে যদি আরেকটা সিমিলার ধরনের সাইট আসে, আমরা ওই সাইটটা দিলেও যেন আমাদের যে স্ক্র্যাপিং প্রসেসটা আছে ওটা ব্রেক না করে, ওটা ব্রেক না করেই যেন সাইটের ডাটাগুলো আমরা গ্র্যাব করে নিয়ে আসতে পারি। তো এই প্রসেসেই আমরা বেসিক্যালি প্রসিড করছি। আপাতত আমরা সাকসেসফুলি একটা প্রসেসই বা জেনারিক প্রসেসেই পাবমেড আর ট্রায়াল চ্যানেল থেকে আমরা ডাটাগুলো গ্র্যাব করতে পারছি। তো সেই প্রসেসটাই বেসিক্যালি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো যে পুরো ওভারঅল প্রসেসে আমরা এই পুরো প্রবলেমটাকে যে ভাগ করেছি, এখানে স্টেপ বাই স্টেপ ওইগুলো বেসিক্যালি বলা হয়েছে। তো ফার্স্টেই আমরা একটা এইচসিপি লিস্ট কালেক্ট করি, মানে বলতে পারেন যে অথরের লিস্ট এটা কালেক্ট করি। এইচসিপি হলো হেলথ কেয়ার প্রফেশনাল, মানে বেসিক্যালি যারা পেপারগুলা অথবা আর্টিকেলগুলা লিখে থাকেন। সো আমাদের কাছে এরকম এইচসিপির একটা লম্বা লিস্ট আছে, তাদের ওই নামগুলো আমরা বিভিন্ন রকমের আর্টিকেলের সাইটে আমরা সার্চ দিয়ে থাকি। যেমন সার্চ গুলোর মধ্যে পাবমেড, ট্রায়ালস জার্নাল, পাবফ্যাক্ট, এরকম অনেক সাইট আছে যেগুলো জায়গাতে আমরা এইসব এইচসিপি নামগুলোই সার্চ দিলে তার রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে সেগুলো আমরা লিস্ট পেয়ে যাই। তো বেসিক্যালি সেখান থেকে আমরা চেষ্টা করি যে আর্টিকেলের লিস্টগুলো কালেক্ট করতে। এখন আর্টিকেলের লিস্টগুলো যখন কালেক্ট করা হয় পেজ থেকে, আনফরচুনেটলি ওখানে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড অনেক লিঙ্ক চলে আসে। সো এরপর আমাদের একটা ফিল্টারিং প্রসেস মেকানিজম আছে। আমরা এখানে বেসিক্যালি স্মল বার্ট ইউজ করি। স্মল বার্ট দিয়ে আমরা বেসিক্যালি ক্লাসিফাই করা ট্রাই করি যে যে লিঙ্কটা আমরা পেয়েছি ওই লিঙ্কে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা কি একটা আর্টিকেলের কন্টেন্ট নাকি অন্য কোনো সাইটের কন্টেন্ট। সো আমরা জাস্ট এখানে একটা বাইনারি ক্লাসিফায়ার ইউজ করি। সো এটা দিয়ে আমরা ফার্স্টে বের করে নিয়ে আসি যে কোন আর্টিকেল গুলো আমাদের জন্য, কোনগুলো আসলে আর্টিকেল এবং আমরা কোনগুলোর উপর আসলে কাজ করব। সো প্রাইমারি ফিল্টারিংটা এখানেই হয়েছে। আচ্ছা, এরপরে যেটা করা হয়, যেগুলো আমরা জানি যে আমাদের এক্সপেক্টেড আর্টিকেল, ওই আর্টিকেল গুলোকে আমরা অ্যাজ এ টেক্সট আমরা ডাউনলোড করে নিয়ে নিই অথবা গ্র্যাব করে লোকালের টেক্সট ফাইলে রেখে দেই, সো যেন বারবার এটাকে পুল করতে না হয়। এর পরবর্তীতে আমাদের যে সেকশনটা আমরা নিয়ে নিই, যে পুরো আর্টিকেলটা নিয়ে নেওয়ার পরে ওখানকার মধ্যে যে মোস্ট ইনফরমেটিভ সেকশন যেটা থাকে, কারণ একটা আর্টিকেল পেজে আমরা দেখি যে হেডার, ফুটার, তারপর ডেসক্রিপশন সহ অনেক আননেসেসারি ইনফরমেশন থাকে যেগুলো আমাদের স্ক্র্যাপিং এর ক্ষেত্রে কোনো
হেল্পফুল হয় না। সো তখন আমরা যেটা করি যে মোস্ট ইনফরমেটিভ যে সেকশনটা, মেইনলি যে সেকশনটায় মোস্টলি আর্টিকেল থাকা প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ওই সেকশনটা আমরা নিয়ে আসি। সো আমরা এটার জন্য যেটা করি, আমরা প্রত্যেকটা HTML সেকশনে গিয়ে ইনফরমেশন গুলো একটু মেজার করার ট্রাই করি যে কোথায় ইনফরমেশন গুলো সবচেয়ে বেশি পরিমাণ আছে। সো যেখানে আমরা দেখি যে সবচেয়ে বেশি পরিমাণে ইনফরমেশন আছে সেই ব্লকটা নেওয়ার চেষ্টা করি। সো বেসিক্যালি এখানে জাস্ট ইনফরমেশন জাস্ট মেজার করা হয়, এছাড়া মেশিন লার্নিং এর এখানে কোনো প্রসেস নেই। আচ্ছা, এরপরে লাস্টে যে এক্সট্রাক্ট টেক্সটে যে এখানে কিছু মেশিন লার্নিং এর প্রসেস ইউজ করা হয়, প্লাস ম্যানুয়াল প্রসেসও ইউজ করা হয়। সো টাইটেলটা সাধারণত আমরা জানি টপের দিকে থাকে, সো আমরা টপ কিছু সেকশনের দিকে এই টাইটেলটা সার্চ করে থাকি। অ্যাবস্ট্রাক্টটা বের করার জন্য বা অ্যাবস্ট্রাক্টটা সার্টেন হওয়ার জন্য যে এটাই অ্যাবস্ট্রাক্ট, এখানেও আমরা একটা ক্লাসিফায়ার ইউজ করি। সো এখানে আমরা ট্রান্সফর্মার বেসড একটা বেসিক ক্লাসিফায়ার এখানে ইউজ করছি, যে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটা টেক্সট সেটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাকি অ্যাবস্ট্রাক্ট না। সো আমরা ফার্স্টে অ্যাবস্ট্রাক্টকেই টার্গেট করছি, পরবর্তীতে ইন্ট্রোডাকশন সহ অথবা ডেসক্রিপশন সহ আরো বাকি সেকশনগুলোকে আলাদা করার প্ল্যান আছে, বাট ফর নাও আমরা অ্যাবস্ট্রাক্টের দিকে ফোকাস করছি। এরপর যেটা থাকছে কো অথরের লিস্ট নিয়ে আসছি। আমরা কো অথরের লিস্টটা নিয়ে আসার জন্য আমরা যেটা করছি, আমরা নেম এন্টিটি রেকগনিশনের জন্য যে মেশিন লার্নিং যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো আমরা ইউজ করার ট্রাই করছি। তো ফরচুনেটলি আমরা ফ্লেয়ার ইউজ করে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি, এবং আমরা ফ্লেয়ার ইউজ করেই চেষ্টা করছি যে যতগুলো কো অথরের নাম আছে যে সেকশনে, ওখান থেকে সবগুলো নাম অ্যাকুরেটলি নিয়ে আসতে। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে নামগুলা পাচ্ছে, বাট ইন সাম কেসেস কিছু নাম মিসিং যাচ্ছে। সো আমরা এটাকে আরেকটু ইমপ্রুভ করার ট্রাই করছি। আর পাবলিশ ডেটা সাধারণত টপ সেকশনেই থাকে, আর পার্টিকুলারলি ডেটার একটা স্পেসিফিক ফরম্যাটই থাকে, সো এটা জাস্ট ম্যানুয়াল প্রসেসে আমরা ডেটা গ্র্যাব করছি। তো এখানে আমরা স্ক্র্যাপিং অটোমেশনের জন্য বেসিক্যালি মেশিন লার্নিং দুটা স্টেপে ব্যবহার করছি। ফার্স্টে হলো ফিল্টারের জন্য, ফিল্টারটা করার জন্য আমরা স্মল বার্ট ইউজ করছি, আর নেম এন্টিটি রেকগনিশন দিয়ে কো অথরের নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করছি। সো পরবর্তীতে আমরা যেন কো অথরগুলোকে ম্যাপ করে একটা নেটওয়ার্ক বেসিক্যালি বিল্ড আপ করতে পারি, যে আসলে কার লেখা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল কোন টাইমে, এইভাবে আমরা টাইম লাইনে পুরোটা দেখাতে পারি। সো এটাই বেসিক্যালি সামারি ছিল আমার। আর এখানে আমরা পুরো কাজটাই করেছি খুব সিম্পল ভাবে টেমপ্লেটিং ইউজ করে, মানে একটা সাইটের খুব বেসিক স্ট্রাকচারে আমরা ভাগ করে নেওয়ার ট্রাই করেছি পুরো সাইটটাকে। সো আমরা দেখেছি যে সাধারণত পাবলিশড একটা টপের দিকে থাকে, টাইটেলটা সাধারণত মোস্ট ফোকাসড এরিয়া হয়ে থাকে, এবং সবচেয়ে বেশি বড় টেক্সট সাধারণত ওই টাইটেল হয়ে থাকে। তারপর কো অথরের লিস্টটা সাধারণত টাইটেলের নিচেই থাকে, বাট টাইটেলের নিচে অনেক কিছুই থাকতে পারে, কো অথরটা গ্যারান্টিড না যে কো অথরটা নিচেই থাকে। তো সেজন্যই আসলে NER টাইপের অ্যালগরিদম গুলো ইউজ করা হয়েছে, নেম এন্টিটি রেকগনিশন, কারণ ওটা দিয়ে আমরা বেসিক্যালি মেক শিওর করতে পারি যে যে টেক্সটটা পাচ্ছি ওটা আসলেই নাম নাকি নাম না। যদি কোনো পার্সনের নাম ছাড়া অন্য কোনো কিছু থাকে তখন ওটাকে আমরা ডিসকার্ড করে দিচ্ছি। পরবর্তীতে লাস্টের সেকশনটা হলো অ্যাবস্ট্রাক্ট। আসলে টাইটেলের পরে অনেক রকমেরই টেক্সট থাকতে পারে, নট নেসেসারিলি অ্যাবস্ট্রাক্টই সবসময় থাকে। সো আমরা চেষ্টা করছি যে টেক্সট ব্লক থেকে অ্যাবস্ট্রাক্টটাকে এখন আলাদা করতে। আমরা টেক্সট ব্লকটা নিয়ে নিতে পারি, কিন্তু পরবর্তীতে এখন আমরা চেষ্টা করছি অ্যাবস্ট্রাক্টটাকে আলাদা করতে। তো এটার জন্য আমরা ফ্লেয়ার ইউজ করছি। সো এখন পর্যন্ত ওভারঅল প্রসেসে আমাদের দেখা যাচ্ছে যে আর্টিকেলগুলো গ্র্যাব করতে পারছি, বাট অ্যাকুরেসিটা আরেকটু ইমপ্রুভ করার এখানে স্কোপ আছে। যেমন কো অথরের যেটা বললাম যে নাম কিছু ক্ষেত্রে মিসিং যাচ্ছে, তো আমরা চেষ্টা করছি এই নামগুলো যেন সবগুলো নামই আসে, কোনোভাবে যেন কোনো নাম মিস না যায়। সো এটাই মূলত আমাদের ওয়ার্কের সামারি ছিল। এখন আমরা যা কাজ করেছি সেটার কিছু আউটপুট একটু দেখাতে চাচ্ছি। সো বেসিক্যালি আমরা আমাদের অ্যাপ্রোচ গুলোকে ডকুমেন্ট করে রেখেছিলাম, সো সেখান থেকে সামারি গুলো একটু এক্সপ্লেন করার ট্রাই করছি। তো আমরা ফার্স্টেই ওয়েব পেজটাকে আমাদের মতো বিভিন্ন ট্রি ভিউতে ভাগ করে নিয়েছি আমাদের। সো ওই ভিউ ওয়াইজ আমরা আসলে আমাদের যে ডাটাগুলো আছে রিলেশনশিপ গুলো দেখে আমরা ডাটাগুলোর বিভিন্ন সেকশনে ভাগ করে নিতে পারি, যে আচ্ছা ঠিক আছে আমার এখানে টাইটেল আছে, তাহলে টাইটেলের নিচেই হয়তো বা আমাদের হয়তো অথর অথবা অ্যাবস্ট্রাক্ট পাওয়ার চান্স আছে। এইভাবে আমরা ইনফরমেশন গুলোকে মোস্ট প্রবাবল সেকশনে ভাগ করে নিই, যেন পরবর্তীতে ডাটাটা ক্র্যাক করতে ইজিয়ার। আর পুরো কাজটা করার জন্য আমরা বেসিক্যালি
হ্যাঁ, পাপেটিয়ার Node.js ইউজ করছি, আর Node.js এর পাপেটিয়ার যে র্যাপারটা আছে সেটা ইউজ করছি। আর মেশিন লার্নিং এর জন্য আমরা PyTorch এর মডেলগুলো অ্যাজ এ র্যাপার ইউজ করছি। সো মেশিন লার্নিং এর জন্য বেসিক্যালি আমরা PyTorch ইউজ করছি, বাট ওটাকে র্যাপার দিয়ে বেসিক্যালি Node.js এর থ্রুতে ইনপুট আর আউটপুট গুলো বেসিক্যালি পাস থ্রু করছি। সো বেসিক্যালি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কাজটা করতে পারছি। সো ওভারঅল স্ট্রাকচার এখানে ছিল আমাদের। আর পরবর্তীতে আমাদের যে আউটকাম যেগুলো আমরা পেয়েছি, মানে পার্স করার পরে আমাদের যে আউটকাম গুলো আসছে সেগুলো বেসিক্যালি এখানে শো করা হচ্ছে। যে আসলে বিভিন্ন ডিভে বিভিন্ন রকমের ইনফরমেশন গুলো থাকে, ওখান থেকে বেসিক্যালি এখানে ট্রাই করা হয়েছে যে মোস্ট ইনফরমেটিভ যে ডিভ গুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলতে। আচ্ছা, পরবর্তীতে স্ট্রাকচারিং ওয়েব পেজে সরি সেম এটা ওয়েব পেজ ক্লাসিফিকেশন, যেটা বলছিলাম যে আমরা ওয়েব পেজ গুলাকে আসলে ভাগ করে নিতে চাই যে আমাদের জন্য কোনগুলো ওয়েব পেজ আসলে মোস্ট হেল্পফুল। সেটার জন্য আমরা বেশ কিছু ডাটা সেট অলরেডি কালেক্ট করতে হয়েছে। ম্যানুয়াল প্রসেসে স্ক্র্যাপ করে আমরা প্রায় পাবমেড থেকে প্রায় 100 পেজ, পাবফ্যাক্ট থেকে প্রায় 2000 পেজ, ট্রায়ালস জার্নাল থেকে 2000 পেজ, পাব ফার্মা থেকে 100 পেজ, এইভাবে পেজগুলো নিয়ে আমরা ডাটাগুলো দিয়ে আগে আমাদের মডেলটা ট্রেন করেছি। স্মল পার্ট যে মডেলটা আছে সেটাকে আমরা ট্রেন করে নিয়েছি। এখন সেটা আমাদের মতো বিহেভ করে এবং আমাদের যে ধরনের আর্টিকেল দরকার সেই আর্টিকেল গুলো বেসিক্যালি গ্র্যাব করে নিয়ে আসছে। এবং এটা বেসিক্যালি আমাদের ট্রেনিং এর রেজাল্ট গুলো এখন পর্যন্ত যে আউটকাম আমরা পাচ্ছি সেগুলোর বেসিক্যালি দেখাচ্ছে, আউটকাম গুলো দেখা যাচ্ছে। আর লাস্ট অফ অল ওকে, লাস্ট যে সেকশনটা ছিল সেটা হলো যে এনইআর, নেম এন্টিটি রেগুলেশন। সো নেম এন্টিটি রেগুলেশনের জন্য আমরা বিভিন্ন রকমের আসলে মডেল ট্রাই করেছিলাম। সো বেসিক্যালি এখানে প্রত্যেকটা আমাদের মডেল থেকে যেরকম আউটকাম পেয়েছি বা পারফরমেন্স রেজাল্ট পেয়েছি সেগুলো আমরা বেসিক্যালি নোট ডাউন করেছি। সো লাস্ট পর্যন্ত আমরা দেখেছি যে ফ্লেয়ারটা আমাদের জন্য মোস্ট ভালো কাজ করে। সো আমরা ফ্লেয়ারটাই বেসিক্যালি ইউজ করেছি। সো আমরা ফ্লেয়ারটাই এখন ইউজ করছি। তো এই মোটামুটি আমাদের আউটকাম গুলো ছিল। তো আমার দিক থেকে এতটুকু ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করুন। তাহমিদ হচ্ছে পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন। তো তাহমিদ হচ্ছে সি শার্প এমভিপি এবং তার অনেক আর্টিকেল আছে আপনারা পাবেন সি শার্প কর্নারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ তাহমিদ জয়েন করার জন্য, এবং ভলান্টারি আপনি আপনার নলেজ শেয়ার করতেছেন। উই আর গ্রেটফুল ফর দ্যাট। তো প্লিজ স্টার্ট ইউর সেশন। থ্যাংক ইউ ভাই। সো আজকে লাইটকের জন্য আমি আসলে এভাবে কোনো প্রেজেন্টেশন প্রিপেয়ার করিনি। সো অনেকটা ফ্রেন্ডলি টক্স হিসাবেই চিন্তা করছিলাম। তো আজকে আমি এমডি তাহমিদুল আবেদিন, আমি জেএনইউ-টুতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো আমি রিসেন্টলি 3 ইয়ার্স পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। তো আজকে পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে আমাদের টপিকটা যেটা নিয়ে কথা বলবো। তো আমরা পাওয়ার প্ল্যাটফর্মে মোটামুটি মাইক্রোসফট পাওয়ার প্ল্যাটফর্ম যদি বলি, তো মোটামুটি সবাই কম বেশি শুনেছি। তো এর মধ্যে থেকে সবাই শুনে থাকি যে পাওয়ার বিআই, পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেশন। তো এই 3টা কম্পোনেন্ট বাদে পাওয়ার প্ল্যাটফর্মে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে, পাওয়ার ভার্চুয়াল এজেন্টস। তো এটা যদিও একটা নিউ মেম্বার ইন দ্য পাওয়ার প্ল্যাটফর্ম ফ্যামিলি, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো আজ সবসময় আমরা যখন পাওয়ার প্ল্যাটফর্মের কথা বলা হয় পাওয়ার বিআই দিয়ে শুরু করা হয়, কারণ এটা একটা পাওয়ার প্ল্যাটফর্ম বলা হয় জাইগ্যান্টিক পার্ট। পাওয়ার বিআই এটা হিসাবে আছে পাওয়ার প্ল্যাটফর্মের। সেখানে অন্যান্যগুলোর সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে অথবা হয়তো তার সাথে কাজ করছে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু বাকিগুলো আমরা সবাই শুনেছি বা হয়তো প্রিভিয়াসলি আমিও পাওয়ার অটোমেশন অ্যান্ড পাওয়ার অ্যাপস নিয়ে কথা বলেছি, তো আজকে পাওয়ার ভার্চুয়াল এজেন্ট নিয়ে কথা বলতে পারি। এইটা ইন্টারেস্টিং মোর দ্যান আদার্স টপিকস। তো যদি বলতে চাই ভার্চুয়াল এজেন্ট, পাওয়ার ভার্চুয়াল এজেন্টটা কি, তো আমরা অলরেডি অনেকগুলো দেখেছি ভার্চুয়াল এজেন্ট অলরেডি। যেমন আমাদের মেহেদি ভাই বলছিলেন যে আজুরের কগনিটিভ সার্ভিসগুলো দিয়ে স্পিচ রিকগনিশন সার্ভিস বা বিভিন্ন, তারপরে ভয়েস রিকগনিশন সার্ভিস, অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে।
তো এখানে কাজ করতে গেলে অনেকটাই ডেভেলপমেন্ট নলেজ কিছুটা না হলে অন্তত ডেভঅপ কিছু নলেজ প্রয়োজন হয়। তো মাইক্রোসফট পাওয়ার প্ল্যাটফর্মটা কিন্তু করেছে আসলে পাওয়ার ইউজার যারা তাদেরকে বলছেন তাদের জন্য। তাদের ভিশনটা হচ্ছে পাওয়ার প্ল্যাটফর্মের ভিশন হচ্ছে পাওয়ার ইউজাররা ডোমেইন বেসড নলেজটা বেশি থাকবে রেদার দেন ডেভেলপমেন্ট নলেজ। তাদের কথা হচ্ছে সেখানে যে পাওয়ার ইউজার তারা যাতে ডেভেলপমেন্টের দিকে বেশি না ঝুঁকে, ডেভেলপমেন্ট তো অবশ্যই আমাদের ডেভেলপারদের সাইডে আছে, কিন্তু সেখানে যে ডোমেইন বেসড নলেজগুলো দিয়ে তারা তাদের বিজনেস নিডসগুলো পেতে পারে, কমপ্লিট করতে পারে। তো সেটা কমপ্লাই করার জন্যই তারা পাওয়ার ভার্চুয়াল এজেন্টটা ইন্ট্রোডিউস করে। তো ফার্স্ট অফ অল যে কোনো একটা চ্যাটবোর্ড যদি আমরা চিন্তা করি, ভার্চুয়াল এজেন্টের এন্ড অফ দ্য স্টোরি হচ্ছে সেটা একটা চ্যাটবোর্ড। তো একটা যদি চ্যাটবোর্ড আমরা চিন্তা করি, বর্তমানে ফেসবুকে চ্যাটবোর্ড প্রোভাইড করছে ফ্রিলি, হয়তো বিভিন্ন মার্কেটিং অ্যাপ্লিকেশন যারা দেখছেন ফেসবুকের, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট এখন চ্যাটবোর্ড ইউজ হয়, অনেকেই হয়তো ইউজ করে থাকেছেন। তো সেখানে আমরা যদি দেখে থাকি সেখানে 3 ধরনের কম্পোনেন্ট থাকে, যে ওই চ্যাটবোর্ড আপনাকে কিছু অপশন দিচ্ছে, সেগুলো থেকে আপনি সিলেক্ট করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসপত্র পাবেন, অথবা আপনি সেখানে কিছু টাইপ করতে পারেন যেখান থেকে কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড সে পিক করে আপনাকে অ্যান্সার দেয়। অনেক সময় আপনি হয়তো কোশ্চেন করলে সে যদি সে অ্যান্সার না দিতে পারে, সে তখন বলে যে পার্টিকুলার টাইম পরে হয়তো তার এজেন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তো কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রোভাইড করতে বলে। তো মাইক্রোসফট পাওয়ার যে ভার্চুয়াল এজেন্ট সেটা সেম ওয়েতেই কাজ করে। তখন একটা ভার্চুয়াল এজেন্ট আমরা ক্রিয়েট করতে যাই, তখন আমাদেরকে 3টা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে বলতে হয়, যে টপিকস অ্যান্ড ইনিশিয়েটস অ্যান্ড অ্যাকশনস। তো টপিকসটা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, যেটা আমরা প্রথমে বলছিলাম, যে একটা হচ্ছে বিল্ট ইন টপিকস, যেখানে যদি আমি যদি বলি একটা ওয়েবসাইট, সেটা ফ্যাশন ডিজাইন ওয়েবসাইট আমরা যদি যাই, সেখানে তার জন্য যদি আমরা একটা ভার্চুয়াল এজেন্ট ক্রিয়েট করতে যাই, আমরা কি বিল্ট ইন দেবো, যে আমাদের এখানে এই টাইপের কাপড় আছে, আপনি কোনটা চয়েস করবেন, দেন সেটা ক্লিক করলে তাকে সেখানে আমরা নিয়ে যেতে পারি শোকেসিং করানোর জন্য। এর বাইরে কেউ এসে হয়তো সার্চ করতে পারে না, আমি এই ধরনের কিছু চাচ্ছি না, আমার কিছু কাস্টম রিকোয়ারমেন্ট আছে, এই জিনিসগুলো পসিবল কিনা। তো এটার জন্য যখন বিল্ড করা হয়, যখন অ্যাপ্লিকেশনটা যখন একটা ভার্চুয়াল এজেন্ট ডেভেলপ করা হয়, ডেভেলপ প্ল্যাটফর্মে যে কিছু কিওয়ার্ড দেওয়া হয়, সেই কিওয়ার্ডগুলো যদি স্পেসিফাই করে দেয় যখন ইউজার, সেই বেস করে যখন এন্ড ইউজার এখানে ইনপুট দিচ্ছে সেটার অ্যান্সার দেওয়া হয়। পাওয়ার মাইক্রোসফট যেটা একটা জিনিস ভালো করেছেন, সেখানে হচ্ছে পাওয়ার ভার্চুয়াল এজেন্টে তার লার্নিং অ্যাবিলিটিটা ইনক্লুড করেছেন, যে যদি কোনো কিছু সে রিকগনাইজ করতে না পারে, সেটাকে আমরা ক্যাটালগ করে রাখতে পারি ফার্দার সেটার উপরে কাজ করার জন্য বা সেটাকে ট্রেন করার জন্য। তো মোর লাইকস এখানে ডেভেলপমেন্ট নলেজের থেকে আমি একটা ফ্লোটা যদি পুরোপুরি জানা যায়, একজন যে বিল্ড করছেন অ্যাডমিন, যদি আমরা অ্যাডমিন হিসাবে তাকে অ্যাকনলেজ করি, সে অ্যাডমিনকে ডোমেন নলেজটাই সেখানে প্রায়োরিটি দিয়েছেন। সো বলা যায় যে পাওয়ার ভার্চুয়াল এজেন্ট খুব ইজিলি একটা প্ল্যাটফর্ম যেখানে একজন পার্সন তার বিজনেসের জন্য ইজিলি একটা বট, কাস্টম বট ডেভেলপ করতে পারবে উইদাউট ডিসকাসিং উইথ এনি ডেভেলপার্স বা অন্য কারোর সাথে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে মাইক্রোসফট চেষ্টা করছে যে এই অবশ্যই একটা লাইসেন্স লাগে, এটা একটা বড় বিষয়। যদি আমরা কেউ দেখতে যাই, অবশ্য মাইক্রোসফট 40 দিনের ফ্রি লাইসেন্স প্রোভাইড করছে অ্যাজ এ ডেভেলপার, আপনি যদি অ্যাপ্লাই করেন। এর বাইরে আপনাকে লাইসেন্স নিতে হবে, দেন এটাকে খুব আপনি ইজিলি ডিপ্লয় করতে পারবেন। সেটা ফার্দার টপিক আমরা কথা বলবো। তো এটা হচ্ছে ভার্চুয়াল এজেন্ট, আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক হতে পারে যদি আপনি সেটা ইউজ করতে চান। তো নেক্সট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যদি আমরা বলি পাওয়ার প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে পাওয়ার অটোমেশন। আমরা অলরেডি সেটাকে চিনি হচ্ছে মাইক্রোসফট ফ্লো নামে, খুব ইদানিং এখন পপুলার হয়ে গিয়েছে। এই পয়েন্টে যে আপনারা যদি শেয়ার পয়েন্টের কথা শুনে থাকেন, কয়েকদিন আগে মাইক্রোসফট হচ্ছে এই মার্চ মাসে শেয়ার পয়েন্টের 2010 ডিজাইন ওয়ার্কফ্লো ডেপ্রিকেট করে দিয়েছে। তো এখানে একটা হিউজ চেঞ্জ এসেছে, যেখানে এখন পাওয়ার অটোমেশন অথবা এমএস ফ্লো ইউজ হচ্ছে ইনস্টেড অফ দ্য ডেপ্রিকেটেড ওয়ার্কফ্লোস। তো এমএস ফ্লো আর কিছুই না, যদি আমরা সংক্ষেপে বলতে যাই, এটা একটা হচ্ছে ওয়ার্কফ্লো অটোমেশন আমরা করতে পারি। এখানে অনেক 4 ধরনের টাইপ আছে অটোমেশনের, সেখানে এআই বেসড অটোমেশন আছে, মাইক্রোসফট রিসেন্টলি আরপি ইন্ট্রোডিউস করেছে, রোবোটিক পাওয়ার অটোমেশন, এবং সেখানে আপনি আপনার ক্লিক
মাউস ক্লিক সেটাকে ক্যাপচার করে সেইটা অটোমেট করা যায়। এই ধরনের বেশ কিছু অটোমেশন করা হয়ে এখানে প্রসিডিউর আছে। বা সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ওয়ার্কফ্লো অটোমেশন। যে কোনো বিজনেস প্ল্যাটফর্মে সেখানে খুব ইজিলি ডাটা গ্র্যাব করে সেখানে অ্যাপ্রুভাল সিস্টেম ক্রিয়েট করা, যার জন্য আপনাকে আলাদা কোনো এন্টিটি বা অন্য কোনো ডোমেইনে যেতে হবে না। আপনাকে ইজিলি সেটা ইমেল করবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক যে মাইক্রোসফট ফ্লাওয়ার অটোমেশন বা এমএস ফ্লো, যদি আপনি সেখানে একটা অ্যাপ্রুভাল মেকানিজম ক্রিয়েট করতে চান, আপনার অ্যাপ্রুভারদের লিস্ট সে নিয়ে সেখানে সে অ্যাপ্রুভারদেরকে ইমেল করবে। অ্যাপ্রুভারকে যে ইমেল করবে সে ইমেলের মধ্যে সে একটা কনসোল বা সেখানে একটা ইউআই দিয়ে দেবে, যেখান থেকে অ্যাপ্রুভার এটাকে অ্যাপ্রুভ, রিজেক্ট অ্যান্ড কমেন্টস প্রোভাইড করতে পারবে। তার জন্য অ্যাপ্রুভারকে আপনার অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করতে হবে না, তাকে সেই ইমেলটাতে অ্যাক্সেস করলেই এনাফ। তো সেটা খুবই একটা বড় চেঞ্জ বলা যায়, কারণ হচ্ছে এর আগে প্রিভিয়াসলি যাদের বড় বড় অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল প্রসিডিউরগুলো ক্রিয়েট করেছেন, তারা এই জিনিসটাতে একটু পিছিয়ে ছিল। অনেকে এখন হয়তো এই জিনিসটা অ্যাডাপ্ট করে নিয়েছে, বাট এমএস ফ্লো এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করে এবং সেটা খুব জনপ্রিয় হয়। তো এমএস ফ্লোর এই বিজনেস অটোমেশনটা বেশ জনপ্রিয় এবং এটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। অলরেডি আমরা এটা নিয়ে প্রিভিয়াসলি কিছু সেশন করেছি। সামনে আশা করি যে আমরা ট্রেনিং সেশনে এটা ইন্ট্রোডিউস করতে পারবো উইথ ডেমো এটা সেখানে। এরপরে যে ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে পাওয়ার অ্যাপস। পাওয়ার অ্যাপস যদি আমরা সম্পর্কে বলতে যাই, আমরা যারা মাইক্রোসফট এনভায়রনমেন্টের সাথে পরিচিত, প্রিভিয়াসলি মাইক্রোসফট এখনো যেটা আছে মাইক্রোসফট ফর্মস রয়েছে, এর বাইরেও বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে খুব ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যেত। যেটা হচ্ছে আপনার ইনফোপাথ। আমরা যদি বলতে চাই যে ইনফোপাথ একটা ভালো এক্সাম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, যেটা অলরেডি ডেপ্লিকেটেড হয়ে গেছে। তো ইনফোপাথের মতো যারা ইনফোপাথ সম্পর্কে আইডিয়া আছে, পাওয়ার অ্যাপসটা হচ্ছে আপনি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, সেখানে বাটন আছে, বাটন ক্লিক আমি এনে সেখানে ট্রিগার পয়েন্ট কীভাবে বলে দেবো, সিম্পল আমার ফিল্ড আছে, লেবেল আছে, সেগুলোকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে সিম্পল। কোনো ডেভেলপমেন্ট নলেজ দরকার নেই। যে এক্সেলে কাজ করতে পারে, এখানকার রুলস লেখাগুলো হচ্ছে এক্সেলে যেরকম আমরা কিছু ফাংশন লিখি, স্পেসিফিক কিছু ফাংশন থাকে, সেরকম কিছু ফাংশন এখানে অ্যাটাচ করা হয়। তো এই ফাংশনগুলোর মাধ্যমে পাওয়ার অ্যাপসকে তার ফাংশনালিটিগুলো দিয়ে কাজ করে থাকে। এবং এটা ডেপ্লয়ের ব্যাপারে সে অলরেডি মাইক্রোসফটের সাথে মাইক্রোসফট অফিস 365 এর সাথে ইন্টিগ্রেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে, লাইক হচ্ছে শেয়ার পয়েন্ট, অফিস ডিনামিক্স, ইভেন এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ও বিল্ট ইন তাকে ডেপ্লয় করা যায়। আমি যদি শেয়ার পয়েন্ট একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাই, আমি পাওয়ার অ্যাপসের সাথে খুব ইজিলি বিল্ড করতে পারি। ইভেন ফর ডিনামিক্স আমি চাইলাম যে কোথাও এক জায়গাতে আমি কিছু স্পেসিফিক ইনপুট দরকার, এর বাইরে যদি আমি চাই যে না আমার কোনো এই ধরনের অ্যাপ্লিকেশন আমি এটাকে সোললি ডিপ্লয় করতে চাই, সেক্ষেত্রে ক্যানভাস বা পাওয়ার অ্যাপসের নিজস্ব ক্যানভাস আছে, সেটাকে আমার ইনস্টল করতে হবে। এবং সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে, আমরা যদি জানি যে পাওয়ার অ্যাপসের মোবাইল অ্যাপ্লিকেশন খুব ইজিলি বিল্ড করা যায়। আমাদের অনেক সময় যেটা দরকার হয়, আপনারা যারা কর্পোরেট লাইফের সাথে সম্পর্কিত তারা জানেন যে কর্পোরেট অফিসে মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট কুইজ টাইপের এমপ্লয়ীদেরকে এনকারেজ করার জন্য ক্রিয়েট করে। তো সেই কুইজগুলোকে এক্সকিউজ মি, এটা বাচ্চাটা দিয়ে দাও। তো সেই কুইজগুলো যদি করার জন্য সেখানে একটা ডেভেলপমেন্ট যদি করতে হয়, একজন ডেভেলপার সেখানে বসে টোটাল জিনিসটা ডেভেলপ করা, ডেপ্লয় করা, সেখানে একটা অবশ্যই এঙ্গেজমেন্টের দরকার হয়। কিন্তু সেটা না করে ওই পাওয়ার অ্যাপসের মাধ্যমে ইজিলি একজন বিজনেস ওনার বা অ্যাডমিন ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে কয়েকটা ফিল্ড দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করে সেটাকে সে মোবাইল অ্যাপ হিসাবে ডেপ্লয় করে দিতে পারে বা পাবলিশ করতে পারে। এবং কোম্পানি ওয়াইজ যদি সবার কাছে তার ক্যানভাস অ্যাপটা ইনস্টল করা থাকে, সেখানে সেটা পাবলিশ হয়ে গেলে সেখানে সেটা থেকে ইউজ করতে পারবে। এবং অ্যাপ ডাটাগুলো ইজিলি ইচ্ছা যেখানে অ্যাডমিন চাবে সেখানে স্টোর করতে পারবে, সেখানে সাবমিটেড ডাটাগুলো। তো এভাবে পাওয়ার অ্যাপসটা খুব ইজিলি ইউজ করা যায়, এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। অ্যান্ড লাস্টলি পাওয়ার বিআই, দ্য বিগ জায়ান্ট। তো পাওয়ার বিআই সম্পর্কে আমরা অবশ্যই সবাই জানি, এটা একটা বিজনেস ইন্টেলিজেন্ট সার্ভিস, যেখানে বেসিক্যালি মূল ফিচারটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, রিপোর্ট ভিজুয়ালাইজেশন বা কারেন্ট রান টাইমে ডাটা ভিজুয়ালাইজেশন।
এই ভিজুয়ালাইজেশনটা করার জন্য পাওয়ার বিআই আমাদের খুব হেল্প করে থাকে। এবং আমরা এতক্ষণ যে কম্পোনেন্টগুলোর কথা বললাম, যেমন হচ্ছে পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেশন, ভার্চুয়াল এজেন্ট, এর বাইরে ডিনামিক্স বা অফিস সিস্টেম অন্যান্য অ্যাপ্লিকেশন আছে, সবগুলাতে কিন্তু এখন এটার সাথে কানেক্ট করা যায় এবং রিয়েল টাইমে ডাটা ভিজুয়ালাইজ করা যায়। তো যদি এবং নিজস্ব ড্যাশবোর্ড খুব ইজিলি এটা বিল্ড করা যায়, যে কারণে যখন বড় বড় কোম্পানিগুলা যখন চায় যে তাদের ডাটাগুলা দেখার জন্য রিয়েল টাইমে, তারা এটা ইউজ করতে থাকে।